হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের আহ, অস্ট্রেলিয়াতে রিসার্চ মাস্টার্স কীভাবে করবেন এবং তার রিকোয়ারমেন্ট কী কী এবং কীভাবে প্রিপারেশন নেবেন, কী কী ডকুমেন্টস রেডি রাখবেন এবং কতদিন আগে থেকে আপনারা প্রিপারেশন নিলে আপনারা স্কলারশিপ পেতে পারেন বা ফান্ডিং পেতে পারেন রিসার্চ মাস্টার্সে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আমি আসলে হাঁটতেছি এবং ভাবলাম যে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি হাঁটতে হাঁটতে। এই জন্য আসলে আপনাদের সাথে কথা বলার জন্য স্ট্যান্ডটা নিয়ে আসলাম। তো আমি আমার বাড়ির কাছেই। সো ফার্স্ট অফ অল আপনাদের রিকোয়ারমেন্ট আসলে কী কী রিসার্চ মাস্টার্সের ক্ষেত্রে। রিসার্চ মাস্টার্সের ক্ষেত্রে নর্মালি আপনি যদি বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করেন, ব্যাচেলর লেভেলে যদি মাস্টার থিসিস থাকে, তাহলে আপনাদের জন্য খুবই 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 ভালো হয়। এবং তার পাশাপাশি যদি আপনার রিসার্চের কাজের অভিজ্ঞতা থাকে, কোনো প্রফেসরের সাথে কোনো প্রজেক্ট বা কোনো পেপারে কাজ করে থাকেন, সেই কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে, তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে ইভ্যালুয়েশন হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন। সেটা খুব আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপ পেতে সেটা খুব সাহায্য করবে। তারপরে আপনার পড়াশোনার পাশাপাশি আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে আপনি কতটা অ্যাক্টিভ, বা সেইগুলোতে কোনো লিডারশিপ বা সফট স্কিল আপনি অর্জন করছেন কি না সেটা আপনি দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি কোনো ভলেন্টিয়ারি অর্গানাইজেশনে যুক্ত ছিলেন, অথবা কোনো যে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন অ্যাজ এ রিসার্চার অর অ্যাজ এ ভলেন্টারি ওয়ার্কার, এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এর বাইরেও যদি আপনি কোনো প্রফেশনাল কাজ করে থাকেন, যারা মনে করেন যে আপনার যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্টে কোনো প্রফেশনাল জব করে থাকেন, সেটাও কিন্তু দিতে পারেন। এবং সেটা দিলেও আপনাদের কিন্তু স্কলারশিপ এবং অন্যান্য অ্যাডমিশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার রেজাল্ট কীরকম লাগবে। আপনাদের রেজাল্ট যত বেশি ভালো হবে তত বেশি সম্ভাবনা আপনাদের বাড়বে যে আপনি একটা জিনিস প্রমাণ করে দিলেন যে হ্যাঁ, আপনি কনসিস্টেন্ট এবং আপনার পড়াশোনা বা লেখাপড়ার প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট ভালো আছে এবং আপনি রিসার্চে যে আগ্রহ দেখাচ্ছেন সেটা তারা যদি আপনার রেজাল্ট ভালো থাকে তাহলে তারা আপনার উপর বিশ্বাস করতে পারে, এরকম আর কি। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। রেজাল্টটা ভালো করতে হবে, ভালো রাখার চেষ্টা করতে হবে, যত ভালো রাখা যায় আর কি। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি করতে পারেন সেটাও করতে পারেন। স্পেশালি যদি কোনো রিসার্চ ওয়ার্ক করতে পারেন কোনো প্রতিষ্ঠানের সাথে, কোনো কোম্পানির সাথে, কিংবা আপনার প্রফেসরের সাথে যদি কোনো রিসার্চ ওয়ার্ক করতে পারেন কিছুদিনের জন্য হলেও, সেটা খুবই খুবই কাজে দিবে। যে আপনি যে রিসার্চ করার অভিজ্ঞতা আছে এইটা তারা দেখলে আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের জন্য খুবই খুবই হেল্প করবে। এর বাইরে যে আপনার আইএলস বা পিটিই যে ইংলিশ টেস্টগুলো আছে, এই টেস্টগুলোতে আপনার ভালো করতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল তো করাই লাগবে। স্পেশালি যদি আপনি রিসার্চ মাস্টার্স আসতে চান, সেই ক্ষেত্রে আপনাদের আইএলটিএসে 7.5, নো লেস দ্যান 6.5 হলে, এরকম হলে ভালো হয়। আদারওয়াইজ অ্যাডমিশন পাওয়া অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যায় এবং স্কলারশিপের যখন মূল্যায়ন করবে তখন কিন্তু ওভারঅল আপনার সব কিছু দেখবে। সো এই বিষয়টা আপনার রেজাল্ট এবং সিজিপিএ এবং আইএলটিএসের স্কোর যত বেশি ভালো করবেন তত বেশি ভালো আপনাদের জন্য। স্কলারশিপের সম্ভাবনা তত বেড়ে যাবে। আপনারা জানেন যে স্কলারশিপগুলো কিন্তু অনেক বেশি লিমিটেড। মনে করেন যে একটা ডিপার্টমেন্টে 3 থেকে 5টা স্কলারশিপ দিয়ে থাকে, কোনো কোনো ইয়ার এর থেকে কম দেয়। সো বিষয়গুলো এরকম। সো যে আমি বলছি যে ফুললি ফান্ডেড আরটিপি যেটা আছে সেটার কথা বলতেছি। সো এই প্রোগ্রামগুলোতে কিন্তু আপনাদের অনেক বেশি নাম্বার স্কলারশিপ থাকে না। যারা হাইলি কোয়ালিফাইড এবং যাদের রিসার্চ অভিজ্ঞতা আছে, যদি আপনার তাদের আসলে হয়ে থাকে। আর একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি কোনো টিচিং কার্যক্রমের সাথে যুক্ত থাকেন ভার্সিটিতে পড়ারত অবস্থায় বা মাস্টার্স করা অবস্থায় বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে কিন্তু ওইটাও কিন্তু অনেকভাবে আপনাকে বেনিফিট করবে। ওইটাতে আপনার অনেক সময় আছে যে
আপনি যখন মাস্টার্স করবেন তখন এক সময় টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এটার একটা সুযোগ থাকে। তো এইগুলো কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন যদি আপনারা অ্যাডমিশন নিতে পারেন এবং ওই অভিজ্ঞতাগুলো আগে থেকে থাকে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি প্রিপারেশান নেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে যে রিকোয়ারমেন্ট রিসার্চ ডিগ্রি বা রিসার্চ মাস্টার্সে ভর্তি হয় সেটা কিন্তু ফুলফিল করতে পারবেন খুব সহজে। এর বাইরে হচ্ছে আপনাকে কি করতে হবে, এর বাইরে হচ্ছে আপনাকে এই স্কলারশিপ পাওয়ার জন্য প্রসেসটা কীভাবে শুরু করতে হবে। প্রসেসটা হচ্ছে আপনার মেইনলি ফোকাস করতে হবে যে আপনি কোন সাবজেক্ট বা কোন টপিকের উপরে পড়াশোনা করতে চান বা মাস্টার্সের থিসিস করতে চান। সো সে একটা টপিক খুঁজে বের করতে হবে এবং যদি আপনার ব্যাচেলারের থিসিস থাকে তার সাথে কানেক্ট করে যদি কোনো কিছু বের করতে পারেন সেটা খুবই ভালো হয়। সো সো আপনার এটা খুঁজে বের করতে হবে যে আপনি কোন টপিকে ইন্টারেস্টেড বা কোন বিষয়ে আপনি গবেষণাটা করতে চান, সেরকম একটা টপিক খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে সেটা নিয়ে হচ্ছে আপনার একটু পড়াশোনা করতে হবে, একটা প্রপোজাল রেডি করে ফেলতে পারেন আগে থেকে, সেটা খুবই ভালো হয় যদি পারেন। এখন প্রপোজাল লেখার ব্যাপারে যদি আপনাদের হেল্প লাগে বা আরও কোনো আইডিয়া দিতে পারি আমি, সেক্ষেত্রে আমি হেল্প করবো পরবর্তী ভিডিওতে। সো আপনারা একটা প্রপোজাল রেডি করে ফেলতে পারেন 3 থেকে 5 পেজের ভিতরে। আপনি কোন বিষয়ে গবেষণা করবেন সেই বিষয়ের লিটারেচার রিভিউ করে কোথায় রিসার্চ গ্যাপ আছে সেই গ্যাপটা খুঁজে বের করবেন এবং আপনি কিভাবে ওই রিসার্চটা করবেন, ম্যাথোডোলজি কী হবে, এই বিষয়গুলো একটু এক্সপ্লেন করে আপনার প্রপোজালটা লিখতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে বলে দেয় যে ইউনিভার্সিটির সাথে ওই প্রপোজাল বা ওই রিসার্চটা কীভাবে যায় সেটাও লিখতে হয়, কানেক্ট করতে হয়, বা প্রফেসরের সাথে কীভাবে যায় সেটা কানেক্ট করতে হয়। সো এটা আসলে পরে করলেও হয়, তবে আপনারা যদি করে রাখতে পারেন খুব ভালো হয়। সো একটা প্রপোজাল করলেন, এবার কি করবেন, এবার হচ্ছে আপনি হচ্ছে প্রফেসরদের মেইল করবেন। আপনি প্রপোজাল লেখার আগে থেকেও মেইল দিতে পারেন প্রফেসরদের মেইল দিয়ে শুরু করবেন। কিভাবে? প্রথম প্যারাতে প্রথম 1 থেকে 2 লাইনে আপনি কে, কি করেন, কি পড়াশোনা করছেন, কি শেষ করছেন, আপনার কোয়ালিফিকেশন কি, এই বিষয়টা আপনি লিখে দিয়ে দেবেন। লিখে প্রথম প্যারাতে লিখবেন। পরের প্যারাতে হচ্ছে আপনার রিসার্চ অভিজ্ঞতা কীরকম বা কী কী কাজ জানেন আপনি, এই বিষয়গুলো লিখবেন। যদি আপনার পাবলিকেশন থাকে সেই বিষয়গুলো লিখবেন যে আমার এই পাবলিকেশন আছে, বা আমি এই কাজ করছি, এই প্রজেক্ট করছি, এই থিসিস করছি, বা আপনার কোনো পেপার আন্ডার রিভিউতে আছে কি না সেটাও উল্লেখ করতে পারেন। সো এই বিষয়গুলো হচ্ছে ইন্ট্রোডাকশনের পরের প্যারাতে লিখবেন। তারপরে থার্ড প্যারাতে যেটা লিখবেন সেটা হচ্ছে যে অনেক সময় কিছুটা সেকেন্ড প্যারাতেও ঢুকাই দেওয়া যায়, যেটা হচ্ছে যে প্রফেসরের সাথে আপনারা কীভাবে ম্যাচ করতেছে, বা প্রফেসর কয়েকটা আর্টিকেল পড়বেন, 3 থেকে 5টা আর্টিকেল পড়ে নেবেন। প্রফেসর রিসেন্ট যে বিষয়গুলো নিয়ে গবেষণা করতেছে ওই গবেষণাটা আসলে পড়ে নেবেন। পড়ে বলবেন যে হ্যাঁ আপনার এরিয়াটা, আপনার এই পেপার আমি পড়ছি এবং আপনার এই এরিয়াটা আমার খুব ভালো লাগছে, আমি আপনার সাথে কাজ করতে চাই। বলে দেবেন কয়েকটা পেপার, আপনার এই পেপারটা পড়ছি, আমার এরকম এরা ভালো লাগছে এবং এইটা দেখে আমি খুব অবাক হয়েছি এবং আপনি খুব ভালো কন্ট্রিবিউশন করছেন, একটু প্রশংসা করবেন, ঠিক আছে, এবং আমারও এখানে ইন্টারেস্ট আছে, এভাবে লিখবেন। লেখার পরে হচ্ছে শেষ করে দিবেন, আর বেশি কিছু লেখার দরকার নেই। 3 থেকে 4 প্যারা লিখলেই হয়েছে। 4 প্যারার ভিতর আপনার মেইলটা শেষ করে দিবেন। খুব বেশি বড় সেটা করার দরকার নাই। আবার হচ্ছে অনেক সময় হচ্ছে আপনি হচ্ছে একটা সিভি অ্যাড করতে পারেন সাথে, বা আপনার সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট অ্যাড করতে পারেন। তবে এই ক্ষেত্রে যদি আপনি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেন সেক্ষেত্রে খুব ভালো হয়। অনেক সময় হচ্ছে প্রফেসররা ওই মেইলগুলো দেখে না, তারা মনে করে যে এটাতে ভাইরাস বা অন্য কোনো কিছু থাকতে পারে, অনেক সময় এটা হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি গুগল ড্রাইভের লিঙ্ক দেন তাহলে আপনার মেইল যেটা অটোমেটিক্যালি অনেক সময় জাঙ্ক বক্সে চলে যায়, সেটা যাবে না। তো সেটাও করতে পারেন। সো গুগল ড্রাইভের লিঙ্ক দিলে আপনাদের ওইখানে ক্লিক করলে আপনার সিবি বা ট্রান্সক্রিপ্ট যেগুলো দেবেন সেগুলো দেখতে পাবে প্রফেসর। সো এইভাবে আসলে আপনারা মেইল করা শুরু করবেন। এবং আপনি যদি ফর এক্সাম্পল নেক্সট ইয়ারে ভর্তি হতে চান তবে 1 বছর আগে থেকে আপনি হচ্ছে এই প্রিপারেশনটা নেবেন বা প্রফেসরদের মেইল করা শুরু করে দিবেন। ইভেন তারা আগে করতে পারলেও ভালো হয়, কোনো সমস্যা নেই, প্রফেসর ম্যানেজ করে কথা বললেন। তো এখন প্রফেসরদের মেইল দিলেন,
মেল দেওয়ার পরে আপনি দেখবেন যে প্রফেসর রেসপন্স করতেছে না, মনে করেন যে মোস্টলি প্রফেসর রেসপন্স করবে না, 60-70% প্রফেসর কোনো রেসপন্সই করবে না, রেসপন্স পাবেন না। যদি আপনার প্রোফাইল যদি খুবই ভালো না হয়, হাইলি কম্পিটিটিভ না হয়, তাহলে কিন্তু মোস্টলি রেসপন্স পাবেন না। তবে এতে হতাশ হওয়ার কিছু নাই, আপনি রেসপন্স পাবেন সেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারলে বা লিখতে পারলে মেইল, এবং আপনার কোয়ালিফিকেশনগুলো কী কী আছে সেগুলো যদি ভালোভাবে উল্লেখ করতে পারেন, বোঝাতে পারেন, তাহলে কিন্তু রেসপন্স পাবেন। সো রেসপন্স না পেলে হতাশ হওয়ার কিছু নাই। মনে করেন যে আপনি 10টা মেইল লিখলেন, একটা বা 2টা রেসপন্স পেলেন, সো আপনি লিখতে থাকবেন, এভাবে লিখবেন। তো এখন যখন রেসপন্স পাবেন, যখন প্রফেসরের রেসপন্স করবে, যখন প্রফেসর বলবে যে হ্যাঁ আমি তোমার প্রোফাইলটা দেখলাম বা তোমার সিভি দেখলাম, আমার ভালো লাগছে, তোমার সাথে আমি কথা বলতে চাই, যদি তার নেওয়ার আগ্রহ থাকে তখন সে বলবে তোমার সাথে আমি কথা বলতে চাই। আর যদি নেওয়ার আগ্রহ না থাকে তাহলে বলবে যে হ্যাঁ তোমার প্রোফাইলটা ভালো, তবে আমার কাছে এই মুহূর্তে ফান্ডিং নাই, বা আমি এই মুহূর্তে সুপারভিশন দিচ্ছি না, তো তুমি অন্য প্রফেসরের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ডিপার্টমেন্টের, বা তুমি পরে আবার যোগাযোগ করতে পারো, এই টাইপের কথাবার্তা বলে। বা এরকম বলে দিলে গুড লাক ফর ইউর রিসার্চ অ্যাটেম্প অর সামথিং লাইক দ্যাট, সো এরকম বলে দিতে পারে। সো এই বিষয়টা হলে এরকমই, তো এতে হতাশ হওয়ার কিছু নাই। সো যখন আপনাকে বলবে যে আপনি দেন, আপনি যখন বলবে যে আমাকে একটা শিডিউল দেন, তোমার সাথে আমি কথা বলবো, যখন বলবে যে হ্যাঁ কথা বলবে, ঠিক আছে, কথা বলতে চাই জুম মিটিংয়ে, তো তখন বুঝবেন যে হ্যাঁ, তখন আপনি প্রিপারেশন নেবেন ভালো করে, যে আপনি যে প্রপোজাল দিয়েছেন বা যে অনেক সময় যদি আপনি প্রপোজাল দিয়ে থাকেন সাথে সাথে সিভির সাথে সাথে, সেই ক্ষেত্রে তারা দেখে ফেলে। আবার অনেক সময় বলে দেয় যে আপনি প্রপোজালটা দেন, আমি দেখে বলতেছি। যদি প্রপোজাল ভালো হয় তারপরে জুম মিটিংয়ের জন্য বলে যে তোমার প্রপোজাল দেখছি ভালো লাগছে, এখন তোমার সাথে কথা বলতে চাই। তো তখন আপনাকে সেইভাবে প্রেজেন্ট করবেন যে ওনার রিসার্চ আপনি তো পড়বেন কয়েকটা, পড়ার পরে আপনি কিভাবে সেইটায় কানেক্ট করবেন, সেইটা মানে তার রিসার্চ এরিয়ার সাথে আপনার রিসার্চ এরিয়া কীভাবে মিল হয়, কিভাবে কানেক্ট করবেন, এবং কিভাবে তাকে কনভিন্স করবেন, তার রিসার্চের প্রশংসা করবেন, প্লাস আপনার আগ্রহ। যদি আপনি কোনো বিষয়ে কাজ নাও জেনে থাকেন, তাও বোঝানোর চেষ্টা করবেন যে আমি খুবই ইন্টারেস্টেড, আমি কুইক লার্নার, আমি যদি এই সুযোগটা পাই তাহলে আমি এটা শিখে নেব। সো এরকম আর কি, এবার আপনাকে বুঝাই বলতে হবে। সো বুঝাই বলার পরে সে কিন্তু মিটিং শেষ করবে। সে মিটিংয়ে কিন্তু যদি আপনার প্রতি ইন্টারেস্ট হয় তাহলে অনেক প্রশ্ন করবে, আপনার ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে, ইভেন আপনার বাসা কোথায় কী করেন, এখন কি করতেছেন, সব কিছু জানতে চাইবে। এটা খুবই খুবই নর্মাল। সো এই আর কি। এরপরে আপনার প্রপোজাল যদি দিয়ে থাকেন এবং অ্যাকসেপ্টেড যদি হয়ে যায়, তখন তারা আপনাকে সুপারভাইজার কিন্তু 2 থেকে 3 বারও মিটিংয়ে, জুম মিটিংয়ে আপনাকে ডাকতে পারে, আপনার সাথে কথা বলতে পারে, ইন্টারভিউ নিতে পারে ইতিমধ্যে। সো এরপরে যদি আপনার সব কিছু মিলায় আপনার যদি পজিটিভ মনে হয় আপনাকে, তখন তখন তিনি বলবে যে আমি তোমাকে এগ্রিমেন্ট দিচ্ছি, রিসার্চ এগ্রিমেন্ট যেটাকে বলে, সুপারভাইজারি এগ্রিমেন্ট যেটাকে বলে, সেই এগ্রিমেন্ট দেবে। তখন আপনি সই করবেন, সই করে দেওয়ার পরে তখন আপনি অফিসিয়ালি অ্যাপ্লাই করবেন। এইটা অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশন প্রসিডিওর। রিসার্চ মাস্টার্সে কী কী যোগ্যতা লাগবে বা কী কী কাগজপত্র রেডি রাখবেন আগে থেকে, এবং কীভাবে প্রসেসটা করবেন, এইটা আপনার অস্ট্রেলিয়াতে প্রসিডিওর। সো যখন আপনাকে সুপারভাইজারি এগ্রিমেন্ট দিয়ে দেবে, তখন আপনি রেডি টু অ্যাপ্লাই। তখন কিন্তু আপনি ওয়েবসাইটে যাবেন, পোর্টালে যাবেন, সুন্দর মতো সব কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। আর যে বিষয়টা একটু বলি, সেটা যে অনেক ক্ষেত্রে মানে আপনার যখন প্রপোজালটা দিবেন সুপারভাইজারের কাছে, তখন সুপারভাইজার এটা দেখে অনেক সময় কারেকশন দিতে পারে, বলবো যে এইটা কেন করছো, বা এইভাবে কেন, এই মেথডটা এরকম করছো কেন, বা স্যাম্পলিংটা হয় নাই, বা স্যাম্পলিংটা অন্য মেথড ইউজ করো, টেকনিক অ্যানালাইসিস টেকনিক হয় নাই, এই টেকনিকটা এইভাবে অ্যাপ্লাই করো, অনেক কিছু বলতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু আপনি আবার ফিক্স করবেন, ফিক্স করে আবার দেখাবেন। যখন বলবে রেডি, তখন কিন্তু প্রপোজালটা রেডি হবে, তখন ওই প্রপোজালটা দিয়ে আপনি এবং সুপারভাইজারি এগ্রিমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। অনেক ক্ষেত্রে প্রপোজাল এগ্রিমেন্ট দেয় না, শুধুমাত্র মেইল দেয়, ওই মেইলটা অ্যাটাচ করেও অ্যাপ্লাই করা যায়। তবে যারা এগ্রিমেন্ট দিবে আপনাকে, তাদের আপনার মানে অ্যাডমিশন হওয়া বা
স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর যারা এগ্রিমেন্ট দিবে না তাহলে আপনার কিন্তু সম্ভাবনা কিছুটা কম, মানে কিছুটা কম মানে 50-50 চান্স বলা যায়, শুধুমাত্র মেইলের উপর ডিপেন্ড করবে। সো এই হলো হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে রিসার্চ মাস্টার্স এবং স্কলারশিপ পাওয়ার একটা যে উপায়। এই প্রসেস যদি আপনারা এগোতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা যদি প্রপারভাবে ম্যানেজ করতে পারেন, এগ্রিমেন্ট নিতে পারেন, তাহলে স্কলারশিপ পাওয়ার চান্সেস অনেক অনেক হাই। সো এভাবে আপনারা হচ্ছে অস্ট্রেলিয়াতে রিসার্চ মাস্টার্স বা পিএইচডিতেও একই প্রসেস, এভাবে আবেদন করতে পারেন এবং এভাবে আবেদন করলেই হচ্ছে আপনারা স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার একটা সুযোগ পেতে পারেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত বাই বাই।